মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময়ের আশা। না ভোট ফেরায় বাড়বে যোগ্য প্রার্থী মত বিএনপির, হারানো মেরুদণ্ড ফিরে পেল ইসি, বলছে জামায়াত। কঠিন হবে আগামীর জাতীয় নির্বাচন, ভোটে জিতলেও থাকবে বহুমুখী চ্যালেঞ্জ, মন্তব্য তারেক রহমানের। জলবায়ু পরিবর্তনে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু, বৃষ্টি চলতে থাকলে আগস্ট সেপ্টেম্বরে 2 থেকে 3 গুণ আক্রান্ত বাড়বে। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ ইউরোপীয়নরা, বাড়ছে প্রাণহানি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছে বিএনপি, আর জামায়াত বলছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে ইসি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তফসিলের আগে সশস্ত্র বাহিনী মোতায়েনের পক্ষে এবি পার্টি, আর সংস্কারবিহীন নির্বাচনে না যাবার ঘোষণা এনসিপির। রাজনৈতিক বিশ্লেষকদের মত, কমিশন ক্ষমতা প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে পারলে নির্বাচনী মাঠ নিরপেক্ষ থাকবে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। ভোটের আলোচনায় নির্বাচনকালীন সময় ইসির ভূমিকা, আরপিও নিয়ে তোড়জোড় দেখা যায়। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে কিভাবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা উল্লেখ থাকলেও আওয়ামী লীগ আমলের সবশেষ 3টি নির্বাচন আরপিওর বিধানকে তোয়াক্কা না করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত করেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে, তখন আওয়ামী আমলের দলীয়করণের কালিমা থেকে ইসিকে মুক্ত করে জনগণের আস্থায় ফেরাতে উদ্যোগী বর্তমান নাসির কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম সম্পর্কিত সব বিধান বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাতিলের মতো গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ইসির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টির মতো দলগুলো। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। আর এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের মত, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সশস্ত্র বাহিনীকে নিযুক্ত করলে নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি সম্ভব হবে। ফোর্স 80,000 যদি আপনি এখনই ডিপ্লয় না করেন, পুরো ইলেকশনের যে ক্যাম্পেইনের যে প্রচারণার মধ্যে যে ভায়োলেন্সটা হবে, এটা ডিল করা যাবে না। অথবা আমরা নির্বাচন কমিশনকে বলছি, এইটা তফসিল ঘোষণার পরে না, এটা এখন থেকে এই 80,000 অথবা আমি বোধ করি এটাকে ডাবল করা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তার চাইতেও যোগ্যতম উপযুক্ত প্রার্থীরা হয়তো বিভিন্ন দল থেকে নমিনেশন না পেতে পারে, যে ক্ষেত্রে ওই দলেরই ভোটাররা, ওই দলেরই সমর্থকরা না ভোট দেওয়ার সুযোগটা পেতে পারে। জামায়াত নেতা ও দলটির আইনজীবী সুশীল মনির মনে করেন, নির্বাচন কমিশন আরপিও সংশোধনের মধ্য দিয়ে প্রমাণ করেছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরপিও সংশোধনকে ও না ভোটকে স্বাগত জানালেও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা দিয়েছেন। যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই, এই কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। আরপিও সংশোধন করে যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন যে মেরুদণ্ড নিয়ে বেঁচে আছে তা তার প্রমাণ। এবং পৃথিবীতে নির্বাচন কমিশনগুলো এত স্ট্রং ভূমিকায় অবতীর্ণ হয় যেখানে তৎকালীন সরকার কিংবা প্রার্থীরা ভয়ে অতিষ্ঠ থাকে। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের মতে, নির্বাচন কমিশন তার আরোপিত ক্ষমতার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেই নির্বাচনের মাঠ ভোটার ও রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবে। এই ক্ষমতাগুলো তাদেরকে দারুণ প্রতিষ্ঠান হিসেবে সামনে এগিয়ে রাখবে। এবং আপনি যদি 2-3টি ঘটনা ঘটাতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক
এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে, ভোটারদের পক্ষে থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী বিভিন্ন অপরাধের জন্য কি কি শাস্তি আছে তার উল্লেখ থাকলেও বাস্তবতা হলো অতীতে নির্বাচনের মাঠে এগুলোর যথাযথ ব্যবহার খুব লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয় KM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোটের মাঠে আরপিওর বিধান কতটুকু বাস্তবায়ন করতে পারে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈঠকের আগে পুত্রজায়ায় প্যারেড শো প্রদর্শন করেন তিনি। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল থেকেই কিন্তু এই যে রাষ্ট্রীয় যে সফর মালয়েশিয়াতে আসছেন প্রধান উপদেষ্টা, তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে এখানে সরকারিভাবে সংবর্ধনা জানানো হয়েছে এবং তিনি এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈঠকটি শেষ হয়ে গেছে। প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সেটি শেষ হয়ে গেছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে দ্বিপক্ষীয় যে প্রতিনিধি দল আছে তাদের একটি যৌথ মিটিং হওয়ার কথা আছে। সেখানে মূলত যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা আছে সেগুলো আমরা যেটা জানতে পেরেছি যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা, দুই দেশের শিক্ষা ব্যবস্থা এবং শ্রমিক যে ইস্যু সেটি নিয়ে আলোচনা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে মোট 5টি সমঝোতা স্মারকে দুই দেশ সই করবে এবং 2টি নোট বিনিময় হয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। তবে এই সব কিছু আসলে আমরা মালয়েশিয়ার আর আধা ঘন্টা পর আসলে এখানে দুই দেশের যৌথ একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা আছে। তার মাধ্যমে আসলে আমরা জানতে পারবো যে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটি আমরা হয়তো পরবর্তীতে জানাতে পারবো। তবে এই যে 10 বছর পর বাংলাদেশের যে সরকার প্রধানের এই সফর মালয়েশিয়াতে হচ্ছে, এ নিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে আসলে স্বপ্ন দেখছেন। তার একটি হচ্ছে যে এখানে যারা অবৈধ প্রবাসী যারা আছেন তারা যাতে একটি বৈধতার সুযোগ পান সে ব্যাপারে আলোচনা হওয়ার তারা দাবি জানিয়েছিলেন। একই সঙ্গে আপনি জানেন যে 14 মাস যাবৎ বাংলাদেশের যে নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বা শ্রমিক নিয়োগ মালয়েশিয়াতে বন্ধ আছে, সেটি যাতে এই বৈঠকের মাধ্যমে খোলে সে ব্যাপারে আসলে প্রবাসীরা বলে আসছিলেন। তবে শেষ পর্যন্ত আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি আসলে আমাদেরকে হয়তো আমরা আরও আধা ঘন্টা পরে জানতে পারবো। এবং প্রধান উপদেষ্টার এই যে বৈঠক এবং যে প্রেস ব্রিফিংটি হবে, তারপর তাদের মধ্যে একটি ফটো সেশন হবে। ফটো সেশন হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখানে বাংলাদেশের প্রতিনিধি দল এবং মালয়েশিয়ার যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে একটি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে আসলে ব্যবসায়ী একটি মিটিংয়ে প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন এবং তারপর আমরা যেটি জানতে পেরেছি যে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন পূর্ব নির্ধারিত সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন। এবং রাতে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথভাবে বাংলাদেশের যে প্রতিনিধি দল আসছে তাদের সম্মানে একটি ডিনারের আয়োজন করা হয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে। সেটি করার মাধ্যমেই আসলে আজকের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। জ্যোতিকা, এই ছিল আমার কাছে সবশেষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া তারেক। স্বাধীনতার 5 দশক পার হলেও এখনও প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থা। এতে গণতন্ত্র নিয়ে মানুষের আস্থা পড়েছে বড় ধরনের সংকটে। এর মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি। কেন এই অবস্থা, কেন এত বিতর্ক, এতে কি সুবিধা রয়েছে এবং রাজনৈতিক দলগুলোই বা কি বলছে এই পদ্ধতি নিয়ে, আরও জানাচ্ছেন ওমর ফারুক। স্বাধীনতার 54 বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি, যার বেশিরভাগই গ্রহণযোগ্যতা পায়নি। বিশেষ করে সর্বশেষ 3টি নির্বাচনের ক্ষেত্রে রাতের ভোট, পেশিশক্তির প্রদর্শন ও নির্বাচন কারচুপির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনের আয়োজনের তোড়জোড়। তবে ভোটের হিসেবের বাইরেও আলোচনা চলছে নির্বাচনী পদ্ধতিগত সংস্কার নিয়ে। আলোচনার কেন্দ্রে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি।
ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের উচ্চকক্ষ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। এতে জামাত, এনসিপি সহ অনেক দল একমত হলেও নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। এ কারণে এখনও সংশয় ঠিক কোন উপায়ে হবে উচ্চকক্ষের আসন বিন্যাস। এনসিপি মনে করছে আগের মতো 30 থেকে 35% ভোট পেয়ে সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ঠেকানোর পথে কার্যকর উপায় হতে পারে উচ্চকক্ষ। আর ভোটের অনুপাতে হলেই মিলবে প্রকৃত সুফল। সমস্যা যেটা হচ্ছে, তারা ওই 2/3 আসন পেয়ে তারা তখন হচ্ছে নিজেদের পছন্দ মতো সংবিধানটা সংশোধন করে ফেলতে পারে। আওয়ামী লীগ কিন্তু 2008 সালে তারা 48.7% ভোট পেয়ে তারা কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় এবং তারাও পরবর্তীতে তাদের নিজেদের মতন করে সংবিধানটা সংশোধন করে ফেলে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তারা বাতিল করে দেয়। গণসংহতি ঐক্যের সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করছেন বিষয়গুলো দলীয় এজেন্ডার বাইরে গিয়ে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এই দলীয় এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি নির্বাচনে তাদের সমর্থন দেন তাহলে তারা তখন পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করতে পারবেন। এর বাইরে তো এটার মীমাংসার কোনো পথ নেই। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ভারসাম্য রাখতে মিশ্র পদ্ধতির কথা বলছে এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, সংসদের 200 আসনে আগের মতো ভোট এবং 100 আসন হতে পারে পিআর পদ্ধতি। এতে ভোটের অপচয় কমবে বলেও মত দেন তিনি। প্রত্যেকটা আসনে ভোটাররা 2টা ব্যালটে ভোট দেবেন। একটা ব্যালটে হচ্ছে যেখানে যেখানে প্রার্থীরা নির্বাচন করছেন 200 আসনের, সেখানে ওই প্রার্থীদেরকে তারা সিল দেবেন। আর একটা হইলো তারা একটা দলকে ভোট দেবেন। ছোট বড় সকল রাজনৈতিক দল তাদের ভোটার এবং জনগণের অংশগ্রহণের একটা সংসদ হওয়া সম্ভব যদি আমরা মিক্স সিস্টেমে যাই। বিগত সময়ে প্রচলিত নির্বাচন পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই কেবল পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব। পিআরটা হচ্ছে মোর প্রতিনিধিত্বমূলক এবং বাংলাদেশের নির্বাচনের যে নৈরাজ্য, টাকা দেওয়া, মাস্তানি করা, এটা বন্ধ হবে। পিআর সিস্টেমে যে 49 পাবেন তার ভোট কাউন্ট হবে, যে 51 পাবেন তার ভোট কাউন্ট হবে। সারা দেশের সকল ভোটারই এখানে ব্যালট হচ্ছেন, কনসিডার হচ্ছেন। তবে শুরু থেকেই এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। পিআর অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো পদ্ধতি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, এতে স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে। আমাদের দেশের মানুষ যখন ভোট দেয় তখন দেখে, মার্কা দেখে আর মানুষ দেখে, যে এই মানুষটা আমার এলাকায় কতদিন থাকে, আমার এলাকায় তার সাথে আমার মানুষের সাথে কি সম্পর্ক আছে, এইসব বিবেচনা করে ভোট দেয়। আর পিআর পদ্ধতিতে অন্ধকারের মধ্যে ঢিল ছোড়ার ভোটে এই দেশের মানুষ ইন্টারেস্টেড হবে না। যারা এটা করছে তারা না বুঝে করছে এবং তারা বুঝছে না যে এটা করাতে যে স্বৈরাচারে যাওয়ার আবার ফেরত আসার পথ সুগম হবে, সেটা বুঝছে না। বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশে ভিন্ন ভিন্ন প্রয়োগে প্রচলিত রয়েছে পিআর পদ্ধতি। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশেও এই পদ্ধতি চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে এর বিরোধিতাও রয়েছে। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি আদৌ গুরুত্ব পাবে নাকি দলগুলো তা থেকে সরে আসবে, সেটাই স্পষ্ট হবে সামনের দিনগুলোতে। ওমর ফারুক, এখন, ঢাকা। কঠিন হবে আগামী জাতীয় নির্বাচন, তবে সেই সঙ্গে বিএনপি ভোটে জিতলেও থাকবে চ্যালেঞ্জ। সোমবার বিকেলে নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে। এ সময় ভোটের মাধ্যমেই বিএনপি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। 17 বছরের রাজনৈতিক নিপীড়নের পর পায়ের সকল বেড়ি ছিঁড়ে রাজপথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে আসতে থাকেন সম্মেলন স্থলে। দলীয় নেতাকে ঘিরে স্লোগানে মুখর কর্মীরা। আমরা তো এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশ পাই নাই। বিএনপির জন্য, দেশের জন্য নির্যাতন সহ্য করেছে, কষ্ট ত্যাগ সহ্য করেছে। আমরা সেই ত্যাগী নেতা, সেই কর্মী বান্ধব নেতাই আমরা চাচ্ছি। আমরা সামনের দিনে আমাদের ভোট আছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করব। জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, স্বাধীনতা একবারই হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বললে তা মেনে নেবে না বিএনপি।
সম্মেলনে ভার্চুয়ালে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার নিশ্চিত হবে, প্রতিষ্ঠা পাবে জনগণের অধিকার। আর বলেন, আগামী নির্বাচনে দেশের প্রতিনিধিত্ব পাবে ধানের শীষ। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়াও জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তারেক রহমান। মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে 1414 জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। মাজিদুর রহমান, এখন নওগাঁ। জলবায়ু পরিবর্তনের কারণে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। উষ্ণ আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টি ডেঙ্গু মৌসুমের পরও বাড়াচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর হার। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা চলতে থাকলে ডেঙ্গুর প্রকোপ আগস্ট ও সেপ্টেম্বরে বাড়বে 2 থেকে 3 গুণ। দেখুন মেহরিন আইনের প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এই বর্ষা মৌসুমেও। থেমে থেমে বৃষ্টির মাঝেও সূর্যের তাপে হাঁসফাঁস জনজীবন। চিরচেনা বর্ষার রূপ যেন পাল্টে দিচ্ছে জলবায়ুর এই পরিবর্তন। ফলে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। আবহাওয়া অফিস বলছে, ব্রেক মনসুনের প্রভাবে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি চলমান থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মনসুনের যে বর্ষাকালটা ব্রেক থাকে আর কি, ব্রেকটা এখন তো ব্রেক চলছে, ব্রেক মনসুন যেটা বলি। তাপমাত্রার কথা বলছে, যে গরম অনুভূতি হওয়ার কথা বলছে, এটা এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার কিন্তু আগামীকালকে তাপমাত্রা এই অবস্থায় থাকবে। আগামীকালকের পথে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের এই হেরফের এবং তাপমাত্রার এই পরিবর্তন দিন দিনই বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টি স্বস্তি দিলেও এর ফলে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের হার এবং মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে 100। চিকিৎসকরা বলছেন, সামনে শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাই প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। এডিস মশা আসলে প্রজননের জন্য তার পানি, উষ্ণতা এবং আর্দ্রতা, এই দুটোই প্রয়োজন। তো বর্তমানে আমাদের এই বর্ষা সিজনে যেরকম দেখা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে আবার উষ্ণ একটা আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে। সুতরাং এই বছরের এই আবহাওয়াটা ডেঙ্গু রোগীর যে মশা, এডিস মশার প্রজননের জন্য একটি আদর্শ একটি পরিবেশ আছে এখন সামনে, এবং এটা আরও বাড়বে এবং আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গবেষকরা বলছেন, জলবায়ুর এর পরিবর্তন বর্ষাকালকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে মশার দ্রুত বিস্তার এবং ভাইরাস সংক্রমণ সহজ হয়। তাই জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এই মাসে, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু জুলাইয়ের তুলনায় 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আরও বাড়বে, কারণ এডিস মশার প্রজনন জমা পানিতে বৃদ্ধি পাবে। ডেঙ্গু বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। টর্চার সেলে নির্যাতন করে চাঁদা আদায়ের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদককে 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও মারধরের মামলায় সোমবার রাত 9টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মৎস্য খামারের পাশের টর্চার সেল থেকে নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা উত্তর ছাত্রদল। জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে চাঁদা আদায়ের উদ্দেশ্যে টর্চার সেলে যুবককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাঁচ বছর আগে সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিনের পর কারাগার থেকে মুক্তি পাওয়া এই আসামিকে ঘিরে নতুন করে শঙ্কা ও ক্ষোভ তৈরি হয়েছে নিহতের পরিবারের। প্রধান আসামি মুক্তি পাওয়ায় পলাতক হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হইল কান্নাজড়িত কণ্ঠে আকাশ সমান কষ্টের কথা জানাচ্ছিলেন 5 বছর আগে পুলিশ ফাঁড়িতে মারা যাওয়া রায়হানের মা। 4 জন মানুষে মিলিয়া চাক্ষুষ প্রমাণ মার্ডার করছে, 63টা সাক্ষী তো আইছে আমার বাচ্চারে মার্ডার করছে, এবং কি সিসি ফুটো আইছে আমার বাচ্চারে সুস্থ অবস্থায় নিয়ে তারা হারাইছে, আর আমার বাচ্চারে মৃত তুলা বাড়িয়া আনিয়া আর বা করছে। রায়হান হত্যার প্রধান আসামি আকবরের রায় ঘোষণার আগে জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্বজনরাও। সাজার সময় তার ফাঁসি হইতো, আমরা দাবি দিতাম, তার রায় দিত, এই জায়গার জামিন ওই জায়গা নেই, এই জিনিসটা তো আমরা তো মানিয়ে নিতাম পারব না। যেই সময় পূর্ণরূপে ন্যায় বিচার আমরা পাওয়ার কথা ছিল, ওই সময় প্রধান আসামিকে ছেড়ে দেওয়া হলো, এতে আমরা খুবই মর্মাহত এবং আমরা দুঃখিত। পুলিশ সাধারণ হইয়া পুলিশে যে ছাড় পাইল, আমরা তো সাধারণ পাবলিক হইয়া আন্দোলন করলাম, এগুলা কি পাইলাম আমরা। 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখ সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন 34 বছর বয়সী রায়হান আহমদ। পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়, যা সারা দেশে তীব্র আলোড়ন তোলে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও সহ নানা কর্মসূচিতে তখন উত্তাল হয়ে ওঠে গোটা সিলেট। পরবর্তীতে রায়হানের স্ত্রীর মামলাতে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াকে 1 মাস পর কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। 2021 সালের 5 মে পিবিআই আলোচিত এই মামলার অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করার পর থেকেই কারাগারে ছিলেন তিনি। উচ্চ আদালত থেকে এসআই আকবর হোসেনের জামিন মঞ্জুরের পর নিম্ন আদালত থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। পরে এ সংক্রান্ত তথ্যের নথি কারাগারে পাঠানো হলে রোববার তাকে জামিনে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগার 2-এর জ্যেষ্ঠ জেল সুপার। মহামান্য হাইকোর্ট জামিন মঞ্জুর করলে সেটা নিম্ন আদালত থেকে বা ট্রায়াল কোর্ট থেকে সেটা কনফার্ম করে আমাদের কাছে পাঠায়। আর পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে আমরা মুক্তি দিয়ে দিই। আমরা জামিন নামা পেয়েছি আগেই, যাচাই বাছাই করে সন্ধ্যায় ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ, রায় ঘোষণা বাকি, কিন্তু রায়ের আগে জামিনে মুক্তি পাওয়ায় আসামির পলাতক হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন আইনজীবীরা। তদন্তকালীন সময়ে কানাইঘাটে, এটা ভারতের সীমান্ত এলাকা থেকে থাকে এবং তার কাছ থেকে বিভিন্ন আলামতও পাওয়া গিয়েছে। যেহেতু তার পূর্বের পলানোর ইতিহাস আছে, সেহেতু এই ক্ষণে এখন সে দীর্ঘদিন পর জামিন পেয়েছে, এখনও সে পালিয়ে যেতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। উল্লেখ্য, 2020 সালের 10 অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্যাতন করা হয়। পরদিন 11 অক্টোবর ভোরে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়হান আহমেদ। সন্দীপন শুভ, এখন সিলেট। দখল ও চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহাবুদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। সম্প্রতি সিলেটের সাদা পাথর এলাকায় পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের জড়িত থাকার অভিযোগ ওঠে।
এসএসসির ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের কলেজগুলোতে খালি থাকবে অন্তত 1.5 লাখ আসন, আর এতে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অনেক কলেজ। এদিকে ফলাফল বিপর্যয়ে আসন্ন শূন্যতা ঠেকাতে মরিয়া অনেক কলেজ কম্পিউটারের দোকান থেকে শিক্ষার্থীদের তথ্য বের করে নিজেরাই আবেদন করে সেরে ফেলছে। এতে কলেজে ভর্তি নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হলেও কুমিল্লা বোর্ডে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। খারাপ ফলাফলের কারণে বিপাকে পড়েছে এই অঞ্চলের 470টি কলেজ। 6 জেলায় বোর্ডভুক্ত কলেজে রয়েছে 2,57,460টি আসন। তবে 2025 সালের এসএসসিতে উত্তীর্ণ হয়েছে মাত্র 1,06,771 জন। এদিকে প্রতি বছরের মতো প্রায় 20,000 শিক্ষার্থী বোর্ড পরিবর্তন করলে এবছর 1.5 লাখের বেশি আসন শূন্য থেকে যাবে। এছাড়া শিক্ষার্থী সংকটে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকবে অনেক কলেজ। তবে এত আসন খালি থাকার কথা থাকলেও একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না। প্রতিদিন বোর্ডে আসছেন ভর্তির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে। পছন্দের কলেজে আবেদনের আগেই কে বা কারা আবেদন সেরে ফেলছেন, এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, দেন আমি এখন অ্যাপ্লিকেশন করতে গেছি, আমার অ্যাপ্লিকেশনে অলরেডি অ্যাড্রেস দেখাইতেছে। স্কুল এবং কলেজ একসাথে তো এসএসসি পরীক্ষার পরে স্যাররা বলতেছে যে একই প্রতিষ্ঠানে পড়তে হবে, ওই প্রতিষ্ঠানের কলেজে যেহেতু স্কুলে এখানে পড়ছে কলেজটাও এখানে পড়তে হবে। আমাদের কোনো আবেদনের কোনো সুযোগ দেয় নাই, ওরা অটোমেটিকই তারা স্কুল থেকে আবেদনটা করে ফেলছে। আমি বোর্ডে কল করার পরে বলতেছে মনে হয় অন্য কেউ এটা আবেদন করে ফেলছে, আপনি বোর্ডে আসি, তারপরে শিক্ষার্থী যে তাকে নিয়ে আসি এটা বাতিল করতে হবে আর কি। কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে 2021 সালে 2,11,000 শিক্ষার্থী পাশ করলেও 5 বছরে তা নেমেছে অর্ধেকে। শিক্ষার্থী সংকটে পড়া কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়। এছাড়া একজনের আবেদন অন্যজন করে ফেলছে এমন অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান কর্মকর্তারা। এই যে 1,06,581 জন পাশ করলো, এদের সবাই কিন্তু আবার কলেজে ভর্তি হবে না, ড্রপ আউট হবে, কিছু ঢাকায় চলে যাবে, অন্য জায়গায় যেতে পারে, অন্য বোর্ডের অধীনে চলে যেতে পারে। এই কলেজগুলো যখন স্থাপন করছে, পাঠদান অনুমতি পাইছে, তখন কিন্তু স্টুডেন্ট ছিল দেখেন 2,11,000 স্টুডেন্ট, এখন প্রায় হাফ চলে আসছে। তার মানে এই কলেজগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্য কেউ ইন্টেনশনালি কোনো পরীক্ষার্থীর জন্য আবেদন করে ফেলে, তাহলে সে আমাদের কলেজ, আমাদের এই বোর্ডে সে টেলিফোন করে সে করতে পারবে, এটা সমাধান করতে পারবে জায়গায় বসে, তাকে এখানে আসতে হবে না। আর যারা কাছাকাছি আছে তারা এসে সরাসরি এটা করতে পারবে, তার আগের আবেদনটা বাতিল করে নতুন আবেদন সে করতে পারবে। তবে শিক্ষকরা বলছেন শিক্ষার্থী সংকট ঠেকাতে মরিয়া অনেক কলেজ নানা উপায়ে শিক্ষার্থী সংগ্রহের অপতৎপরতার অভিযোগ থাকলেও যেসব কলেজ মানসম্পন্ন পাঠদান করাচ্ছে তাদের সংকট হবে না বলছেন শিক্ষকরা। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শহর মফস্বল লেভেল প্লেইং পরীক্ষার ফিল্ড। এই বছর কুমিল্লা বোর্ড সেই ব্যবস্থাই নিয়েছে। আগে পারা যেত না রাজনৈতিক চাপে, এই বছর প্রকৃত ফলাফল উঠে এসেছে এবং এমনটি শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে এমনটি করতে হবে। মানসম্পন্ন যেসব প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে মানসম্মত পাঠদান করছে তাদের কোনোভাবেই ছাত্র সংকট পড়বে না। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে এবং তারা যদি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে, পাবলিক প্রতিষ্ঠানে পড়তে পারে, বুয়েট মেডিকেলে চান্স পেতে পারে, এই জন্য ভালো পড়াশোনা যেখানে হয় সেই ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানটাকে চয়েস করা দরকার। নকল প্রবণতা, টেকনিক্যাল কাজগুলো যদি বন্ধ করে দেয়, ছাত্ররা শিক্ষাক্ষেত্রে আরও সচেতন হবে, পড়াশোনা মনোযোগী হবে এবং ধরে যাওয়ার যে মানসিকতা রয়েছে এটার থেকে ছাত্ররা বাইরে আসবে। চলতি বছর কুমিল্লা বোর্ডে পাশের হার 63.60, যা 2021 সালে ছিল 96.27। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। চাঁদপুরের সরবরাহ কমায় কেজিতে 5 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকা দরে। এ নিয়ে আরও জানাতে শহরের পালবাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন সরবরাহ সংকটের কারণ কি এবং কোন সবজির দাম কতটা বেড়েছে?
জ্যোতিকা, আমি আছি শহরের পালবাজারে। আসলে এই বাজার থেকে কিন্তু মূলত শহরের যে খুচরা পর্যায়ে যে সমস্ত দোকানি রয়েছে কিংবা যারা হকার রয়েছে ফেরি করে বাসা বাড়িতে কাঁচামাল বিক্রি করে থাকে, তারা কিন্তু এখান থেকে সকাল সকাল এসে কিন্তু কাঁচা বাজার কিন্তু করে তারা নিয়ে যায়। আসলে এই দাম বাড়ার কারণে কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছে। আর যেটা জানতে পেরেছি এই আড়তদারদের সাথে কথা বলে, তারা বলছেন যে মূলত গেল সপ্তাহখানেক আগেও যেই ধরনের মালের সরবরাহ ছিল তা কিন্তু বাজারে এখন না থাকার কারণে কিন্তু প্রভাব পড়েছে দামে। মূলত বর্ষার যে মৌসুম চলছে এখন, গেল মাসে এবং এই চলতি মাসেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশেষ করে পদ্মা মেঘনার পাশে গড়ে ওঠা যে চরাঞ্চল ফসলি ক্ষেত খামার রয়েছে তা কিন্তু বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অঞ্চলে যেই সমস্ত জায়গা থেকে এই শাকসবজি নিয়ে আসা হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু ফসলি জমিতে কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর কারণে কিন্তু যে এই সমস্ত শাকসবজি রয়েছে তা কিন্তু ক্ষতির কারণে কিন্তু সরবরাহ কিন্তু কম হয়েছে। এই কারণে কিন্তু আসলে বাজারে কিন্তু মালের সরবরাহ কিন্তু ঘাটতি দেখা দিয়েছে এবং এর প্রভাব কিন্তু পড়ছে বাজারে। গেল সপ্তাহে কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হয়েছে 40 টাকা কেজিতে, কিন্তু আজকের বাজারে কিন্তু তা 30 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 170 টাকা দরে। তাছাড়া পটল 15 টাকা বেড়ে কিন্তু বিক্রি করা হচ্ছে 50 টাকা এবং কাঁকরোল কিন্তু 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে কেজিতে 50 টাকা দরে। আমি দেখতে পেয়েছিলাম যে আসলে কই, যেখানে কিন্তু গেল সপ্তাহে 30 টাকা কই কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকায়। তাছাড়া ঢেঁড়স কিন্তু 10 টাকা বেড়ে কিন্তু 45 টাকার ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 55 টাকা দরে। আসলে মূলত বাজারে যেই ধরনের কাঁচামাল কিংবা শাকসবজি দেখতে পাওয়া যাচ্ছে, অধিকাংশ শাকসবজির দামই কিন্তু ন্যূনতম 5 টাকা থেকে বেড়ে কিন্তু 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে এর মধ্যে যদি কমের মধ্যে আছে বা মিষ্টি কুমড়া, তা কিন্তু 15 থেকে 20 টাকা দরের মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া পালং শাক দেখতে পেয়েছিলাম, আসলে পুঁই শাক বাজারে দেখতে পেয়েছি তা কিন্তু 30 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে আমি কথা বলেছিলাম যারা আড়তদার আছেন তাদের সাথে, তারা বলছেন যে এখন যেহেতু বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে যদি অতিরিক্ত বৃষ্টিপাত যদি কমে যায় এবং যে সমস্ত জলাবদ্ধতা রয়েছে কৃষি জমিতে, সেই জলাবদ্ধতার জায়গা থেকে যদি পানি যদি সরে যায় তখন কিন্তু আবারও কৃষকরা চাষাবাদ করতে পারবেন এবং কৃষকরা যদি চাষাবাদ করতে পারে, সরবরাহ কিন্তু আবারও কিন্তু আগের জায়গায় আসবে। অর্থাৎ সরবরাহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাঁচামালের দাম কিন্তু কমবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে নদীর যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু কৃষকরা যদি চাষাবাদ করার সুযোগ পায়, অর্থাৎ পানি কমার উপরেই কিন্তু আসলে এই চাষাবাদের তারা সুযোগটা পাবে এবং তখন কিন্তু সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দামও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জ্যোতিকা, এই ছিল আমার চাঁদপুর থেকে কাঁচামালের সবশেষ। নোনা মাটিতে যেখানে ফসল ফলানোই কঠিন, সেখানে সৌদি আরবের নামি খেজুরের বাগান গড়ে তুলেছেন সাতক্ষীরার এক প্রবাস ফেরত কৃষক। সৌদিতে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে দেশে ফিরে নিজেই গড়ে তুলেছেন খেজুর নার্সারি। উপকূলীয় কৃষিতে তিনি তৈরি করেছেন নতুন সম্ভাবনার পথ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম নহরকাটি। গ্রামের এক প্রান্তে নীরবেই কাজ করে যাচ্ছেন কৃষক শকর আলী। প্রবাসে ভাগ্য না ফিরলেও সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে নিজেই শুরু করেছেন উন্নত জাতের খেজুর চাষ। ছোট পরিসরে গড়ে তুলেছেন খেজুর নার্সারি। চারা উৎপাদন থেকে শুরু করে ফলন সবই হচ্ছে তার হাতে। অল্প টেস্ট স্বরূপ যে হবে কি না হবে আমার এর ভিতরে কিন্তু অ্যাকুরেট ছিল না। এখন আনুমানিক আমার এই বাগানটায় 10-12 হাজার চারা আছে ছোট বড়। মাত্র 15 শতক জমিতে আজওয়া, মরিয়ম, মাবরুম সহ 12 জাতের খেজুর চাষ হচ্ছে। নার্সারিতে রয়েছে প্রায় 20,000 চারা। অনলাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কোনো গাছে ইতোমধ্যে ফল এসেছে। এক একটি ছড়ার ওজন 3 কেজির বেশি। দেশি পরিচর্যায় এমন সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। 2-1 বছরের মধ্যে আজ চাষ যেভাবে মানুষ শুরু করেছে, তাতে খেজুর বিদেশ থেকে আনা লাগবে না। আমাদের দেশের খেজুর আমরাই খাবো এবং আমরাই বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের চারা যাচ্ছে, যেমন আজওয়া, মরিয়ম, ম্যাকজুল। আর এই যে চারাটার সাইজ
ভিত্তিক দাম। চারা সব জায়গায় যেখানে লাগাচ্ছে সেখানেও হচ্ছে, চারা অসুবিধা হচ্ছে না, এবং বাঁচবে চারা। এই লোকের মনে করছে যে মারা যাবে চারা, তাও যাবে না। কৃষি কর্মকর্তারা বলছেন খেজুর গাছ প্রাকৃতিকভাবেই খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে। উপকূলীয় এলাকার জন্য এটি হতে পারে টেকসই কৃষির এক সম্ভাবনাময় ফসল। হ্যাঁ, RDS পার মিটারের উপরেও যদি লবণের মাত্রাটা স্বাভাবিকভাবে থাকে, তো এটা মানে সার্ভাইভ করতেছে এবং ভালো ফলন দিবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্প্রসারণ কার্যক্রমটা যদি সুন্দরভাবে আমরা করতে পারি, আশা করা যায় যে এটা বাণিজ্যিকভাবে আমাদের দেশের জিডিপিতে একটা ভালো অবদান সে রাখবে, এবং আমরা এটা থেকে সাফল্যের মুখ দেখব বলে আশা করতেছি। বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার টন খেজুর আমদানি করা হয়। ইতোমধ্যে দেশের নানা প্রান্তে সীমিত পরিসরে খেজুর চাষ শুরু হয়েছে। তবে সাতক্ষীরার লবণাক্ত মাটিতে শকর আলীর এ উদ্যোগ উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে অতিষ্ঠ ইউরোপীয়দের জনজীবন। চলতি সপ্তাহে দক্ষিণ ইউরোপে গড় তাপমাত্রার চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। অত্যাধিক তাপমাত্রায় বাড়ছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গ্রীষ্মকালে সানবাথের জন্য পরিচিত ইউরোপের সমুদ্র সৈকত, তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে অতিষ্ঠ ইউরোপীয়দের জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে দক্ষিণ ইউরোপের বাসিন্দারা, তাই সূর্যাস্তের সময় ছাড়া সৈকতের আশপাশে জনসমাগম তুলনামূলক কম। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের অধিকাংশ এলাকায় কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে ইউরোপে আবারও তৈরি হতে পারে একটি বিশালাকৃতির হিটডোম বা তাপবলয়। হাই প্রেশার সিস্টেমের কারণে পশ্চিমের যুক্তরাজ্য থেকে পূর্বের পোল্যান্ড পর্যন্ত গড় তাপমাত্রার চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। এতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পারে বেশ কয়েকটি দেশ। We're looking in some places at heat waves of 40, 45 degrees, almost 50 degrees temperature, probably more than that in the next 20 years. And we're looking at that being completely normal, by the end of the century if we don't act on climate change right now. আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের পেছনে মানুষকে দায়ী করছেন জলবায়ু বিজ্ঞানীরা। তাদের দাবি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে গ্রিনহাউস গ্যাস। এতেই উষ্ণ হয়ে উঠছে বায়ুমণ্ডল। গেল মাসে ইতিহাসের তৃতীয় উষ্ণতম জুলাই দেখেছে বিশ্ব। ভূপৃষ্ঠের পাশাপাশি অত্যাধিক উষ্ণ হয়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ। কার্বন ডাই অক্সাইড শোষণের কারণে সমুদ্রে বাড়ছে অম্ল বা অ্যাসিডের পরিমাণ। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের পাশাপাশি মানবদেহে বাসা বাঁধছে বিরল রোগ। As oceans absorbed more and more carbon dioxide, they're becoming more and more acidic, and that's having all sorts of impacts on the ecosystems, the marine life, and of course on the ocean's ability to further absorb more heat. ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা বলছে, গেল 23 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত ইউরোপের 12টি শহরে তাপপ্রবাহের কারণে প্রাণ হারিয়েছেন 2300-র বেশি মানুষ, যার মধ্যে 1500 মৃত্যু জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বে ঘরের মাঠে নামছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের ধনী ক্লাব মুরোস ইউনাইটেড। অভিজ্ঞতা সিংহাসনে আবাহনী আর অর্থবল উদ্যমে ভরপুর মুরোসের লড়াই হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ, যেখানে শেষ বাঁশি বাজার আগে বিজয় নির্ধারণ কঠিন। ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। ফুটবলের আসরে এবার মুখোমুখি অভিজ্ঞতা আর নতুন স্বপ্নের লড়াই। ফুটবলের সবুজ গালিচায় এবার মুখোমুখি হতে যাচ্ছে দুটি ভিন্ন গল্পের দল। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ঘরের মাঠে বাংলাদেশের ক্লাব ফুটবলের অন্যতম সেরা নাম ঢাকা আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ কিরগিজস্তানের নবীন কিন্তু ধনী ক্লাব মুরোস ইউনাইটেড, যাদের জন্মমাত্র 2 বছর আগে। কিন্তু অর্থনৈতিক শক্তি আর খেলোয়াড়দের মান এবং অবকাঠামোয় ইতোমধ্যেই আঞ্চলিক ফুটবলে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছে তারা।
দল গঠনের শুরু থেকেই মুরুস ইউনাইটেডের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেয়া। তারা জানে বড় জয় তাদের আলোচনার কেন্দ্রে নিয়ে যাবে, আর সেই স্বপ্ন নিয়েই তারা এসেছে বাংলাদেশের অভিজ্ঞ আবাহনীকে তাদেরই মাঠে চ্যালেঞ্জ জানাতে। Тот момент, когда нужно показать нашим ребятам, на что они способны. Это другой вид игры. Чемпионат это одно Кыргызстана, а азиатские игры это другое. Уровень другой, подготовка другая, все другое. অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ আবাহনী ম্যাচটিকে দেখছে নিজেদের আধিপত্যের মঞ্চ হিসেবে। নতুন মৌসুমের আগে শক্তিমত্তাও বাড়িয়েছে সেভাবেই। বাইরে থেকে আলামিন এবং মোরসালিন এবং কাজেম শাহর সাথে আমি মনে করি যে আমাদের মিডফিল্ডটা এবং আক্রমণ ভাগে কিছুটা হলো লাস্ট ইয়ারের থেকে শক্তিশালী আছে। আর যারা ব্যাক ফোর বা ব্যাকলাইনে ছিল তারা প্রায় অলমোস্ট লাস্ট ইয়ারে ওরাই আছে। ঘরের মাঠের দর্শক, পরিচিত পরিবেশ আর দীর্ঘদিনের অভিজ্ঞতা সব মিলিয়ে 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় তারা। প্রতিপক্ষ কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আকাশী নীলরা। শক্তিমত্তা আমাদের জানা আছে। আর একটা যেটা বললেন যে তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিংগুলো, সুইচ অফ প্লে এবং উইং প্লেগুলো, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে। স্যার আমাদেরকে যে পার্ট টু পার্ট কাজটা করেছে, যে সুইচ প্লে হলে কিভাবে আমরা অফ করতে হবে, ওরা বিল্ড আপ করলে আমরা কিভাবে অফ করতে হবে, এটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করছি। যদি স্যারের প্ল্যান অনুযায়ী আমরা পুরোটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ ওদেরকে আমরা ডিস্ট্রয় করতে পারবো। সব মিলিয়ে এই দ্বৈরথ হতে পারে এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বের অন্যতম স্মরণীয় ম্যাচ, যেখানে প্রতিটি মুহূর্তে পাল্টে যেতে পারে খেলার রং, আর শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কে জয়ী তা বলা মুশকিল। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 5টি সমঝোতার স্মারক সই ও 3টি নোট বিনিময়ের আশা। না ভোট ফেরায় বাড়বে যোগ্য প্রার্থী, মত বিএনপির। হারানো মেরুদণ্ড ফিরে পেল ওইসি, বলছে জামায়াত। কঠিন হবে আগামীর জাতীয় নির্বাচন, ভোটে জিতলেও থাকবে বহুমুখী চ্যালেঞ্জ, মন্তব্য তারেক রহমানের। জলবায়ু পরিবর্তনে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু, বৃষ্টি চলতে থাকলে আগস্ট সেপ্টেম্বরে 2 থেকে 3 গুণ আক্রান্ত বাড়বে। এবং তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ইউরোপিয়ানরা, বাড়ছে প্রাণহানি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।